লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। দেশ বিদেশের খেলাধুলায় সবশেষ খবরের বিশ্লেষণ করতে হাজির হচ্ছি প্রতিদিনের মতোই। আজকে আপনাদের সাথে আছি রেদওয়ান হোসেন। দর্শক নিশ্চয়ই জানেন যে সিলেটে শুরু হয়ে গেছে শ্রেষ্ঠত্বের লড়াই। এনসিএল এর টি-20 ফাইনালে মুখোমুখি রংপুর এবং ঢাকা মেট্রো। সে ম্যাচের ফলাফল কি হতে পারে, কেমন করতে পারে, চ্যাম্পিয়ন হতে পারে কোন দল এবং এখান থেকে প্রাপ্তিটা কি বাংলাদেশ ক্রিকেটের, আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো। আমাদের সাথে সেই আলোচনায় আছেন জাতীয় দলের সাবেক তারকা ক্রিকেটার জাভেদ ওমর বেলিম। বেলিমে আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ। দর্শক, এবার মূল আলোচনায় ফিরব। বেলিম ভেজেরি বলছিলাম যে এনসিএল টি-20 শেষ দিন আজ, ফাইনাল চলছে রংপুর এবং ঢাকা মেট্রোর মধ্যকার, এবং ওভারঅল টুর্নামেন্টটাকে আপনি কিভাবে দেখছেন এবং এখান থেকে প্রাপ্তিগুলো কি কি আপনার কাছে মনে হচ্ছে? দেখেন, বরাবরই আমরা অলওয়েজ যখনই আমরা খারাপ করি আমরা একটা বড় দোষারোপ করি, সেটা হচ্ছে আমাদের ডোমেস্টিক স্ট্রাকচার নিয়ে এবং কোয়ালিটি অফ ক্রিকেট নিয়ে, আর একটা হচ্ছে উইকেট নিয়ে, যদি মিরপুরের কথা বলি। তো ওই একটা জায়গার থেকে আমার কাছে মনে হয়েছে হয়তো এখান থেকে বলে বসা, টিভিতে দেখে একটা কমেন্ট করা ভেরি ডিফিকাল্ট, বাট স্টিল আমি মনে করি যেভাবে ব্যাটসম্যানরা শট খেলেছে বা যেভাবে ইনভলভ ছিল দলগুলা বা টিভি রাইট বলেন, সব কিছু মিলে, যেটা আমি সবসময় বলি, যে কোনো টুর্নামেন্ট বা বাংলাদেশ টিম সাকসেস কখন হয়, যখন আপনি কমপ্লিটলি প্যাকেজ। মাঠে তো প্লেয়ারদের খেলতে হবে, এটা তো ফরজ, বাট মাঠের বাইরে যারা স্পন্সর আসে আগ্রহ দেখাবে, বিদেশি প্লেয়ার আসে সিকিউরিটির আগ্রহ, কোয়ালিটি অফ উইকেট, তারপর যারা মাইলেজ পাবে, তো ওই একটা সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয় এবার আমাদের ডোমেস্টিক হিসাবে বেটার ক্রিকেট হয়েছে। যদি আপনি রানগুলা দেখেন, হ্যাঁ কিছু ম্যাচে আপনি যেটা বলেছেন যে আমরা অফ দ্য আলাপ করছিলাম যে আবার কিছু রান কম হয়েছে, বাট তারপর আমি মনে করি স্টিল বেটার। আপনি যদি এই ডোমেস্টিক এনসিএল হোক, বিসিএল হোক, আন্ডার জুনিয়র লেভেল হোক, আপনি যখন এটা ইমপ্রুভ একটা প্রক্রিয়ার মাধ্যমে না যাবেন, আপনার যেটা যখন আমরা জয়লাভ করি তখন প্রচুর বাহবা পাই, যখন খারাপ করি তখন আমরা শুধুমাত্র ফিঙ্গার আউট করি প্লেয়ারদের পেছনে। তা আমাদের মাথায় রাখতে হবে কি একটা মানুষ বা একটা দেশ বা একটা স্পোর্টস কখন সাকসেস হয়, যখন কালেকটিভলি সব কিছু পারফরমেন্স করে। আর বাংলাদেশ টিম যেখানে অবস্থান করছে, স্টিল আমরা ওয়ার্ল্ডের 1 নম্বর বা 2 নম্বর বা 3 নম্বর দল না, আমরা 8, 9, 10 ওর মধ্যেই থাকি। তাহলে আমাদেরকে আমি মনে করি স্টিল লেট বাট নট টু লেট। কেন আমরা ক্রিকেট যদি আপনি এই টাইপের, যেহেতু কেন ক্রিকেটের উপর আশা করি, আমি আগেও বলি যে আমাদের ক্রিকেট বোর্ড অন্য বোর্ডের চেয়ে, বোর্ড বলতে আমাদের অন্য স্পোর্টসের চেয়ে আমরা হেলদি। তো ওই একটা জায়গায় আপনি হেলদি ঠিক আছে, কিন্তু আপনি যদি প্রপার আপনার ওই কি বলে ওই জিনিসটা আপনি ইউজ না করেন ইন মাস্টার প্ল্যান, আর যেটা আমাদের ক্রিকেট বোর্ড মাস্টার প্ল্যান করা দরকার ছিল সব সময়, কিন্তু সামহাও আমাদের কালচারটা এটা, আমরা বর্তমানকে নিয়ে ভালোবাসি, আমরা বাংলাদেশ টিমকে নিয়ে ব্যস্ত। বাংলাদেশ টিম যখন খারাপ করে তখন সবাই নড়ে চড়ে বসে, আবার যখন টপ করে তখন সব কিছু ভুলে যায়। সেটা আমরাও কথা বলেন, গণমাধ্যম বলেন, ইলেকট্রিক মিডিয়া বলেন, সবার এটার দায়বদ্ধতা একটু নেওয়া দরকার। আর যারা স্পেশালি যারা বোর্ডে কাজ করেন, সেটা ডাইরেক্টর হিসাবে বলেন বা চাকরি হিসাবে বলেন, ওই একটা জায়গায় যাতে ইম্পর্টেন্ট না দেন, তাহলে কিন্তু আপনি এই যে এই এনসিএল একবার ভালো হবে, তারপর একদম আবার ছিটকে যাবেন। বাংলাদেশ টিম একটা ম্যাচ খেলবে, 10টা ম্যাচ জিতবে, টেস্ট ম্যাচ নিউজিল্যান্ডে গিয়ে বা পাকিস্তানে গিয়ে, তারপর তো আপনি কনসিস্টেন্ট যদি না করবেন পর্যন্ত আপনি একটা ভালো দলে কখনোই পরিণত হবেন না। আপনার সবসময় টেনশন থাকবে, যদি কোয়ালিফাই না করি কী করি। তাহলে এই যেটা কথায় আসছিলাম, স্ট্রাকচার ওয়াইজ, কোয়ালিটি ওয়াইজ ক্রিকেট খুব ইম্পর্টেন্ট, এবং সেই ধারাবাহিকতায় এনসিএল টি-20তে একটা ভালো সংযোজন বলা যেতে পারে। আমরা একটু সিলেটে যেতে চাই। আমাদের সহকর্মী আরিফুল ইসলাম আছেন সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। ফাইনাল খেলা 12:30 শুরু হওয়ার কথা। আরিফ, আমরা সবশেষ তথ্য জানতে চাই, কারা টসে জিততে কি করছে এবং আপনার কাছে কি মনে হচ্ছে, কোন দলের সম্ভাবনা আপনি বেশি দেখছেন? রেদওয়ান সাহেব, রংপুর টসে জিতেছে এবং তারা এই মুহূর্তে বোলিং করছে, ব্যাট করছে ঢাকা মেট্রো। ঢাকা মেট্রো টুর্নামেন্টের শুরু থেকে দারুণ খেলেছে, লিগ পর্বে তাদের কোনো হার নেই। প্লে অফে এসে যেই ম্যাচটা তারা হেরেছে সেটা রংপুরের কাছেই। আজকে ফাইনাল, এবং ফাইনাল ঘিরে দর্শকদের যে উন্মাদনা থাকার কথা ছিল কিংবা ভাবা হচ্ছিল যে দর্শক মাঠে আসবে, ওই ধরনের নেই, একদমই কম। ধরেন আপনার এখান থেকে দেখে মনে হচ্ছে যে 100-200 জনের মতো দর্শক হবে। কর্মব্যস্ত দিনে একটা খেলা দিয়েছে, একটা টুর্নামেন্টের ফাইনাল, এনসিএল টি-20 ফাইনাল। টি-20 ম্যাচ যেরকম রোমাঞ্চকর ম্যাচ হয়, যে ধরনের হচ্ছে আপনার প্রত্যাশা করা হচ্ছিল যে
দর্শক মাঠে আসবে ওই ধরনের সম্ভাবনা কম। কিছু কিছু দর্শক যারা সময় পেয়েছে তারা মাঠে এসে এই ম্যাচটা উপভোগ করছে এবং আজকে রংপুর যখন টসে জিতে তারা বোলিংটা নিয়েছে। এর কারণটা সবারই জানা যে প্লে অফে এসে শুরুর মতো কিন্তু রান হচ্ছে না। এই যে NCL T20-তে আমরা শুরুর দিকে যেমন দেখেছি 200 রান হয়েছে, এখন এসে কিন্তু সেটা হচ্ছে না এবং আজকে ফাইনাল ঘিরেও কিন্তু ব্যাটারদের জন্য চাপ রয়েছে। যদিও আপনার ওয়েদার কিছুটা চেঞ্জ এখন পর্যন্ত, মানে গতকালকের কথা যদি বলি কিংবা তার আগের কথা যদি বলি, সেক্ষেত্রে আমরা যেটা দেখেছি সেই ম্যাচগুলোতে অনেক বেশি কুয়াশাচ্ছন্ন ছিল, ঠান্ডা বাতাস বয়ে যাচ্ছিল, সেটা কমে আজকে রোদের প্রখরতা বেশ এবং সেক্ষেত্রে যারা পরে ব্যাট করবে কিছুটা তো আরও বেশি সুবিধা পাবে সেটা ভাবাই হচ্ছে। এবং আপনার ঢাকার যে বোলিং অ্যাটাক সেটা অবশ্য শক্তিশালী। আপনারা একটা উইকেট বোধহয় এই মুহূর্তে গিয়েছে ইনফর্ম ব্যাটার যিনি হচ্ছেন টুর্নামেন্টের সব থেকে বেশি রান করেছেন নাইম শেখ, তিনি আউট হয়ে গেছেন। তার স্কোরটা এখান থেকে দেখা যাচ্ছে, যতটুকু দেখতে পাচ্ছি তিনি খুব বেশি রান করতে পারেনি এবং নাও করতে পারেনি, এমন একটা স্কোর বোর্ডটা ঠিক বোঝা যাচ্ছে না এত দূর থেকে। তবে তিনি আউট হয়ে ফিরেছেন। রংপুরের জন্য কিন্তু ভালো একটা পয়েন্ট এই যে শুরুর দিকে নতুন বলে উইকেটটা তারা নিয়ে নিল এবং সেটাকে পুঁজি করে তারা চাইবে যত কম রানে গুটিয়ে দেওয়া যায়। এবং ঢাকার এই মুহূর্তে চ্যালেঞ্জ একটা সম্মানজনক স্কোর করুক, চ্যালেঞ্জিং একটা স্কোর করা। আরিফ, আমাদের সাথে স্টুডিওতে দর্শক, দুঃখিত, আমাদের সাথে স্টুডিওতে আছেন জাভেদ ওমর বেলিম, সাবেক তারকা ক্রিকেটার। তার একটা প্রশ্ন রয়েছে আপনার কাছে। কোশ্চেনটা হচ্ছে যে প্রথমে রান হয়েছে, পরে রান হচ্ছে না কেন? এটা কি 2টা বা 3টা উইকেট খেলা হচ্ছে যে এক্সট্রা ইউজ হওয়ার কারণে, নাকি না অনেকগুলো উইকেট চেঞ্জ হয় হয়তো উইকেটের ওইভাবে প্রিপেয়ার্ড হয় এটা, নাকি না কনসিস্টেন্ট খেলা হচ্ছে বিদায় মাটির টেম্পার কমে যায় তখন হয়তো বল 2 পেস হয় এটা, নাকি না উইকেট অনেকগুলোই হয়তো উইকেট ডিফারেন্ট হচ্ছে, 1 নম্বর উইকেট যেমন রানের উইকেট, 6 নম্বর উইকেট অত রানের উইকেট না, এটা কি না যদি আপনি কাছের থেকে দেখছেন? আজকে যে উইকেটটা খেলা হচ্ছে, মানে ফাইনাল খেলাটা যে উইকেটে হচ্ছে সেটাই কিন্তু 200 রানও হয়েছে, কিন্তু ধারাবাহিকভাবেই যেটা হচ্ছে টানা এখানে খেলা ছিল। এটা তো উইকেটগুলো ক্লান্ত, এটা তো বলার অপেক্ষা রাখে না, এই বিষয়গুলো ছিল। তবে সেই যাই হোক, একই সঙ্গে ওয়েদারের একটা ফ্যাক্ট ছিল, এটাও বলতে হয়। তো সব মিলিয়ে ব্যাটারদের জন্য কিন্তু একটা কঠিন চ্যালেঞ্জ ছিল। আমরা মাঠ কর্মীদের অনেক বেশি পরিশ্রম করতে দেখলাম এই যে ফাইনালের আগে উইকেটটা প্রস্তুত করার জন্য। শেষ পর্যন্ত যদি ঠিকঠাক একটা ফাইটিং স্কোর হয় এবং বড় স্কোর হয়, সেটা দর্শকদের জন্য কিন্তু ভালো। এবং বিসিবি যেটা চেয়েছিল যে রান হবে, ক্রিকেটাররা রান করবে, রানের খেলা হবে, সেটা তারা প্রত্যাশা অনুযায়ী পাবে। বাট ফ্যাক্ট ইজ যে এই খেলাটা আরও একটা ভেন্যুতে হতে পারতো। একটা ভেন্যুতে আসলে খেলা দেয়া এটা একটা প্রশ্নের জায়গা তৈরি করেছে যে এত বড় টুর্নামেন্ট টানা তো অনেকদিন খেলা হলো একটা মাঠে। আরিফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিশ্চয়ই পরবর্তী সংবাদে আপনার সাথে আরও কথা হবে। বেলিম ভাই, অনেক তড়িঘড়ি করেই এই টুর্নামেন্টটা হলো, বিপিএল এর ব্যস্ততা রয়েছে। ঢাকায় হওয়ার কথা ছিল, অন্তত শেষ পর্বটা প্লে অফ থেকে ঢাকায় হওয়ার কথা ছিল, সেটি হয়নি, সিলেটেই হচ্ছে। তার অন্যতম কারণ হচ্ছে বিপিএল এর যে মিউজিক ফেস্ট হলো গতকাল, এবং আবার মাঠের প্রস্তুতিরও ব্যাপার রয়েছে। একটা মাঠে যদি এই ধরনের বড় কোনো আয়োজন হয়, সেই মাঠটা প্রস্তুত করতে আসলে সময় সাপেক্ষ ব্যাপার। সব কিছু মিলে একটা তড়িঘড়ি করে টুর্নামেন্ট হচ্ছে। তারপরও বিপিএল এর আগে প্রস্তুতি ক্রিকেটারদের, লোকাল ক্রিকেটারদের কতটা হলো? না, অফকোর্স একটা বড় একটা কম্পিটিশন ইভেন্ট হয়েছে NCL, বরাবরই এটা ভালো হয়, কিন্তু এবার একটু বেশি ভালো। আর টাইমিংটা খুব সুন্দরভাবে হয়েছে। বিপিএল আগে আর সব দল বা প্লেয়ার পার্সোনালি তারা নিজেরা ঝালাই করে নিচ্ছে যে আমি এই প্লেয়ারকে নিচে কোথায়, এবং যেহেতু শুধুমাত্র লোকাল ক্রিকেটারই খেলছে, সেটাই বলছিলাম, নিজেদের প্রমাণের সেটাই বলছি, প্রমাণ বলেন বা নিজের যতই আপনি প্র্যাকটিস করেন, কিন্তু আপনি কোয়ালিটি ম্যাচ খেলবেন তখন যে কোনো জায়গায় এফেক্ট ফেলে, যেটা আমার মনে হয় বিপিএল একটা বড় আকারে এটা এফেক্ট ফেলবে পার্সোনালি, ইন্ডিভিজুয়ালি যারা প্রিপারেশন নিয়েছে বা যারা খেলেছে। জি, বেলিম ভাই, নাইম শেখের কথা আমরা শুনছিলাম। নাইম শেখ একমাত্র ক্রিকেটার এখনো পর্যন্ত, তিনি 300 শতাধিক রান করেছেন, 316 রান করেছিলেন আজকের ম্যাচের আগ পর্যন্ত। তিনি জাতীয় দলে অনিয়মিত অনেকটা আসা যাওয়ার মধ্যেই থাকেন। এর পাশাপাশি আমরা বেশ কিছু নতুন ক্রিকেটারদের দেখেছি, যাদের নতুন করে তারা নিজেদের পরিচয় করিয়ে দিয়েছেন। আকবর আলীর কথা আমি আলাদাভাবে একটু বলতে চাই, কারণ আকবর আলী আমরা জানি যে আন্ডার 19 বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক। তার দলের অনেক ক্রিকেটাররা জাতীয় দলে নিয়মিত খেলছেন, তিনি এখনো পর্যন্ত তার সেই জায়গাটা হয়নি। তবে রংপুরের হয়ে তিনি একটা তার ভালো চমক তিনি দেখাতে পেরেছেন। আপনার কাছে কি মনে হয় যে নতুনদের জন্য এই প্ল্যাটফর্মটা কতটুকু কাজে দেবে?
দেখেন আমাদের যেটা স্টার্টিং আমি বললাম যে আমাদের কিন্তু আলটিমেটলি টপ লেভেলে আমরা হয়তো এই কালচারটা আমরা বের হতে পারি নতুন। আপনি যদি আমাদের 10টা প্লেয়ার দেখেন, আকবর আলী আমাদের বাংলাদেশ টিমে যে নাইমসের কথা বললেন, উনি কিন্তু আমার মনে হয় অলরেডি 4-5 বছর হয়ে গেছে বাংলাদেশ টিমে ডেবু হয়েছে। তো এরকম অনেক, তিনি ঘরোয়া ক্রিকেটে নিয়মিত রান করেছেন, সর্বাধিক রান যদি জিপিএল এর কথা বলি, ঢাকা প্রিমিয়ার লিগের কথা বলি, 5-7টা প্লেয়ার নাম বলতে পারবো ঘরোয়া ক্রিকেটে তারা কনসিস্টেন্ট এবং চ্যাম্পিয়ন পারফরম্যান্স। জাতীয় দলে তাদের কি হয়, মানে কেন তারা যেটা আমি স্টার্টিং এ বললাম যে আমাদের 2-3-4 জায়গায় পার্থক্য আছে। একটা হচ্ছে প্রথমে হচ্ছে কোয়ালিটি অফ ক্রিকেট, আমরা যে কোয়ালিটি অফ ক্রিকেট খেলি লোকাল ক্রিকেটে, ওটা ইন্টারন্যাশনাল পার্থক্য হয়ে যায় অনেক বেশি। তারপর হচ্ছে কোয়ালিটি অফ উইকেট, তারপর আমি যেটা বললাম যে কনসিস্টেন্ট কোয়ালিটি বোলিং ইন্টারন্যাশনাল হয়। এখানে যেহেতু উইকেটের জন্য ফাস্ট বোলিং হয়তো 4-5টা ওভার করেই, তারপর হয়তো সারাদিন 10টা ওভার। স্টিল আমি মনে করি এখনও যেহেতু অনেক ইমপ্রুভ করেছে ফাস্ট বোলাররা, দলগুলো নিচ্ছে। কিন্তু যদি আপনি 3 বছর আগেও বলেন, 4 বছর আগেও বলেন, একটা ফাস্ট বোলার তাও ফলোড বাই অলরাউন্ডার, একটা দলে 3টা স্পিনার নিয়ে খেলতাম। বাংলাদেশ টিমে স্পিনের উপর ডিপেন্ড, বাট নাও ডেজ আমি মনে করি যে যেভাবে মানুষ দল খেলছেন, যদি এটা কনসিস্টেন্ট করে, তখন একটা প্লেয়ারকে ঢুকতে আপনার রিফাইন্ড করে ঢুকবে টপ লেভেলে, তখন নতুন বা জুনিয়র এটা কাউন্ট হবে না। হ্যাঁ, অবশ্যই সিনিয়র প্লেয়ার তার এক্সপিরিয়েন্স, তার জন্য সে কাজে লাগাবে, কিন্তু দলের জন্য সবাই সমান। আপনার একটা প্লেয়ারের প্রক্রিয়ার মাধ্যমে দলে জায়গা হয়, ওই জায়গায় সে আবার বাদ পড়ে যায়, পরে আবার কীভাবে চান্স পায়, সে চান্স পায় ওই প্লেয়ারটা এতই খারাপ খেলে, ও তখন মানে নো ওয়্যার থেকে দলে চান্স পেয়ে যায়, কারণ কোনো অপশনস থাকে না। তো ওই একটা জায়গা যদি এই যে নাইম শেখের মতো প্লেয়ার, বা যারা এই যে শামীম পাটোয়ারি, উনি যে পারফর্ম করেছেন, ছোট্ট পারফর্ম বাট ভেরি এফেক্টিভ। তা আমি অনেকেরটা যাকে একটা নতুন ইম্প্যাক্ট ক্রিকেট, হ্যাঁ, তো ওই একটা উনি কিন্তু গত কোনো চয়েস ছিল না, ওনাকে নেওয়া হয়েছে। উনি গিয়ে উনি কিন্তু প্রুভেন প্লেয়ার, একটা ইনিংস খেলেছে 56, ওয়েস্ট ইন্ডিজে কোথায় খেলেছিল কোথায়, তারপর কোনো খবর নাই। তো ওই একটা জায়গায় যখন আপনি ডোমেস্টিকে টপ করতে ওখানে করতে পারছেন, এটা বড় কারণ হচ্ছে ওই জায়গায় কোয়ালিটি অফ ক্রিকেট বা উইকেটের পার্থক্যটা এত হয়ে যায় যে তারা রান করে কিন্তু দে আর নট কনসিস্টেন্ট। তো ওই একটা জায়গায় আপনি ইমপ্রুভ করতে পারেন, যেটা ইমপ্রুভ হচ্ছে, তাহলে কিন্তু আপনার বাংলাদেশ টিম একটা জায়গায় হয় ইমপ্রুভ না করে অবস্থান করবে, আদারওয়াইজ কিন্তু আপনি নেমে যাবেন। আপনি যখন নেমে যাবেন তখন আপনাকে ডবল কষ্ট করতে হবে, 2% দিতে 200% দিতে হবে। এখন যদি আপনি সার্ভাইভ করি, এই যেটা বলি আমি সবসময়, আমাদের দল গঠনের ক্ষেত্রে বলেন, প্র্যাকটিস, আমাদের পলিসিটা খুব ইম্পর্টেন্ট। আমরা কী টাইপের দল গঠন করবো, ওয়ান ডেতে আমরা কাকে খেলাবো, হয়তো ব্যাকফায়ার করবে, কিন্তু যারা দল গঠন করেন তাদেরকে প্রেশারটা নিতে হবে। কেন এখন সোশ্যাল মিডিয়া এত অ্যাক্টিভ বা এত মিডিয়া, ওই প্রেশারটা সেই চাপগুলো পাশ কাটিয়ে রেখে আগেও বলেছি সেই কতটুকু কাজে লাগাতে পারেন, আদারওয়াইজ আপনি এরকম স্ট্রাগলিং করে সারা বছর খেলবেন। জি বিল্লাহ ভাই, আমাদের একটা ছোট্ট বিরতির সময় হয়ে গেল, কিছুক্ষণের মধ্যে আমরা ফিরবো। তবে তার আগে একটু জানিয়ে দিতে চাই, এনসিএল টি20 ফাইনালের সবশেষ 4 উইকেট হারিয়ে বসেছে ঢাকা মেট্রো। তারা দুর্দান্ত পারফর্ম করেছিল, প্রথম পর্বে কোনো ম্যাচ তারা হারেনি। রংপুর কিন্তু অনেকটাই এগিয়ে গেছে ফাইনালের মঞ্চে। কিছুক্ষণের মধ্যেই ফিরছি ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। দর্শক, ফিরলাম ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। আমরা আলোচনা করছি এনসিএল টি20 ফাইনাল নিয়ে, এবং 12 রান তুলতেই 4 উইকেট হারিয়ে বসেছে ঢাকা মেট্রো রংপুরের বিপক্ষে। আমরা ঢাকা মেট্রোর কথা বলছিলাম যে আপনি যদি টপ স্কোরার ব্যাটিংয়ে যদি দেখেন যে নাইম শেখ 1 নম্বরে রয়েছেন, এবং সেখানে রংপুরের কোনো ব্যাটার নেই টপ 5-এ, এবং বোলারদের মধ্যে অবশ্য দ্বিতীয় অবস্থানে আলাউদ্দিন বাবু, অনেক পুরনো ক্রিকেটার, অভিজ্ঞ ক্রিকেটার। বাকি 3 জন একেবারে 3, 4, 5 নম্বরে, এরা সবাই ঢাকা মেট্রো ক্রিকেটার। আবু হায়দার রনি, আলিসাল ইসলাম এবং রকিবুল হোসেন আছেন। তো একটা দলগত এফোর্ট আমরা লক্ষ্য করলাম রংপুরের কাছ থেকে, এবং পক্ষান্তরে ঢাকা মেট্রো বেশ কিছু ক্রিকেটার ভালো পারফর্ম করছেন, কিন্তু যেভাবে এগিয়ে চলেছে, আপনার কাছে কি মনে হয় এই ম্যাচের গতি প্রকৃতি কোন দিকে যাচ্ছে? দেখেন, প্রথমে হচ্ছে ঢাকা নো ডাউট কনসিস্টেন্ট, তো এত ভালো খেলার পর ফাইনালে 4টা উইকেট পড়ে গেছে। বাট টি20 ফর্মেট তো আপনার 1 ওভারে খেলা চেঞ্জ হয়ে যায়, কারণ ওখানে আপনার সুযোগ কম, আপনার যে কোনো। এবং এই দলটা আবার আমরা দেখলাম দ্বিতীয় কোয়ালিফায়ারে 119 রান কিন্তু ডিফেন্ড করেছে তারা। সেটাই বলছেন, যেটা উইকেটের কথা বলছিলাম, এই জন্য হয়তো কি এটা যদি 50 ওভার্স রিকভারি করা টাফ, কিন্তু যদি একটা ব্যাটসম্যান যদি 20টা বল খেলে বা 22টা বল খেলে 35 করে ফেলে, তাহলে এটা বিরাট ব্যাপার। ওই জন্য যেটা বলছিলাম যে আমরা লো স্কোরিং ম্যাচ যদি হয়, ওই জন্যই টি20 আমরা সবসময় বলি এনিবডিজ গেম, আর কখনো শেষ না হওয়া পর্যন্ত। দেখেন টাচ অ্যান্ড গো হয়, 2টা ওভার যদি 3টা ওভার যদি ঢাকা আবার টপ খেলে ফেলে 4টা ওভার, তাহলে কিন্তু পার্থক্য, একটা ওভারে 12, একটা ওভারে
14, একটা পারে 10, 130 বা 125, উইচ ইজ যে উইকেট খেলছে ফাইটিং স্কোর। তো ওই জন্য বলছি সেম অ্যাজ এ রংপুরও দে গেট দ্য অপরচুনিটি। তারা ঢাকার মতো কনসিস্টেন্ট পারফর্ম করে নাই, বাট তারা যদি এই অপরচুনিটি কাজে লাগায় তাহলে ইজি হবে। যেহেতু কারণ আমি সবসময় বলি আমাদের মতো উইকেট বা আমাদের মতো দেশের জন্য আমরা যখন, আর স্পেশালি ইন ক্রিকেট, আপনার যখন সুযোগ আসবে আপনাকে ওটাকে গ্র্যাব করতে হবে। আদারওয়াইজ আপনার এই স্পেশালি T20-তে উইদিন সেকেন্ড আমার সুযোগ চলে যায়, রিকভারি জায়গা খুব কম থাকে। আমার মনে হয় রংপুর টপ এন্ড আছে, যদি এই জায়গায় ওরা উইকেট না কন্টিনিউ করতে পারে তাহলে কিন্তু অনেক বড় প্লাস পয়েন্ট হবে রংপুরের জন্য। জি, বিপিএল-এর উইকেট নিয়ে সবসময় আলোচনা থাকে এবং এর অন্যতম কারণ থাকে যে আসলে যে একটা রেস্টলেস উইকেটে খেলা হয়, এই ধরনের কন্ডিশনটাও খুব বেশি ফেভারেবল হয় না ব্যাটারদের জন্য। এবং এইবার বিপিএলটা খেলা হচ্ছে একেবারে একদম ভরপুর শীতের মধ্যে, সেক্ষেত্রে আসলে সেই পুরনো সমালোচনা থেকে বেরিয়ে আসার সুযোগ কতটুকু বিপিএল-এর উইকেটের? ডিফিকাল্ট, কারণ মিরপুরে যদি পুরো উইকেটটা চেঞ্জ না করে, কারণ মাটি তো ওইটাই আপনার মেনটেন ঠিক আছে করলে একটু তো মনদের ভালো হবে। বাট তার বিপিএল যেহেতু বরাবরই অলওয়েজ আমরা স্ট্রাগলিং করি উইকেট নিয়ে, 130, 40 প্লাস অনেক রান হয়ে যায়, ফাইটিং স্কোর হয়ে যায়। তো ওইটা যদি এই বোর্ডের জন্য অনেক বড় চ্যালেঞ্জ হবে। বিপিএল সাকসেস যদি হতে পারে, বোর্ডের অন্য ক্ষেত্রে কাজের ক্ষেত্রে অনেক ইজি হয়ে যাবে, কারণ এটা একটা বড় মোড়া। যেমন এনসিএল এটা শেষ করেছে, যদি বিপিএল আমি বলছি অফ দ্য ফিল্ড ইন দ্য ফিল্ড যদি সুন্দর করে শেষ করতে পারে, আরও তো এর সাথে এই দুইটা ছোট্ট একটা ওয়ার্ড, বাট এর সঙ্গে যে এত কিছু সংযুক্ত, ওটা যদি করতে পারে এই বোর্ড, তাহলে আমার মনে একটা বড় অ্যাচিভমেন্ট হবে তাদের। কারণ তারা ভেরি মাচ কনফিডেন্ট হবে। অফ দ্য ফিল্ডের কথা বলছি, ফলোড বাই ইন দ্য ফিল্ড। কারণ আমরা এই প্ল্যানে গিয়েছিলাম, উই আর সাকসেস। ছোট্ট একটা কথা বলি, যেমন ধরুন উইকেটের ক্ষেত্রে আমরা অনেক কিছু দিই না, ছালা দেই, কম্বল দেই, তো ওই জায়গাটা কি বেটার কত কিছু, কেন এটা বেটার ছালা, মাথা কামানো। আমি বলি না, ক্রিকেট একটা এমন খেলা, যে কোনো স্পোর্টসই, বাট ক্রিকেটটা ছোটো ছোটো জিনিস অনেক ইম্পর্টেন্ট হয়ে যায় এন্ড অফ দ্য ডে। তো ওইটা যদি করতে পারে এই বোর্ড যারা আছেন দায়িত্বে, তো আমার কাছে মনে হয় এটা অনেক বড় পাওয়া হবে বিপিএলকে বেস করে। ফলোড বাই ফরেন প্লেয়ার কালেকশনও বা কোয়ালিটি আম্পায়ারিং, এটা খুব ইম্পর্টেন্ট। কারণ বরাবরই লাস্ট 5-6 বছর বিপিএল অনেক জায়গায় সমালোচনা হয়েছে। এটা যদি ভালো করে করতে পারে, আমি মনে করি এটা অনেক বড় পাওয়া হবে এই বোর্ডের জন্য, আমাদের ক্রিকেটের জন্য। আর ফলোড বাই ইন ফিউচার যে প্ল্যান করবে এই বোর্ড, অনেক ইজি হবে তাদের জন্য। জি, বিপিএল শুরু যখন হলো তখন যেই একটা জমকালো ব্যাপার ছিল, দিনকে দিন আপনার কাছে মনে হয় কি না যে কিছুটা ইমেজ সংকট বেড়েছে? কারণ আমরা অনেক বড় বড় ক্রিকেটারকে খেলতে দেখেছি বিপিএল, এখন সে তুলনায় ক্রিকেটারও পাওয়া যায় না, যেহেতু পুরো বিশ্বব্যাপী অনেকগুলো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট একসাথে চলমান থাকে। এবং সেটা আসলে কতটুকু মানে এই ইমেজ সংকটটা কাটিয়ে ওঠানো কিভাবে সম্ভব বলে মনে হয়? হ্যাঁ, তা তো আছে, নো ডাউট। যে আপনার সবচেয়ে বড় কারণ হচ্ছে যে প্রতিটা প্লেয়ার যেহেতু ইকোনমিক্যালি এত হেলদি থাকে, আর স্পেশালি ইন্ডিয়ার ক্ষেত্রে তারা এত হেলদি, তো ওই জায়গাতে আপনি এমনি যতই আপনি সম্মান করেন ভালো উইকেট, কিন্তু আপনি ইকোনমিক্যালি আপনি ওখানে 5টা ম্যাচ খেলে পাচ্ছেন এত টাকা, এখানে আপনি 5টা ম্যাচ খেলে এত টাকা পাচ্ছেন। ন্যাচারালি ওই জায়গায় তারা স্ট্রাকচার তাদের টিমের রুটিনও বা আইসিসি রুটিনও চেঞ্জ হয় ইন্ডিয়ার আইপিএলের জন্য। ওই একটা জায়গা এখান থেকে নিয়ে আসাটা, প্রথমে হচ্ছে উইকেট অফ কোয়ালিটি, সিকিউরিটি ভালো, আরও ভালো করে ফরেন, তারপর ওদেরকে একটা ইনভাইট করা কিছু এক্স প্লেয়ারকেও আমার কাছে মনে হয় অনেক পলিসি থাকবে। তো তাহলে আপনি ব্র্যান্ডিংটা কতটুকু ভালো মতো করতে পারে। আমাদের সময় একদম শেষ হয়ে গেছে। ইভেন যারা মালিক পক্ষ, তারা একটা টিম কিনে কি এক্সপোজার পাবে, তখন তারাও আরো বেশি টাকা ঢালবে, স্পন্সরও মালিক পক্ষ। জি, এক্স্যাক্টলি। এবং অন এন এভারেজ আমার কাছে মনে হয় যে এনসিএল এর তুলনামূলকভাবে ওভারঅল বর্তমান পার্সপেক্টিভ থেকে যে সফলতা পেয়েছে, তার ধারাবাহিকতা নিশ্চয়ই বিপিএল বজায় রাখার একটা চেষ্টা থাকবে। আমাদের সময় একদম শেষ হয়ে গেছে, বেলিম ভাই বিদায় নিতে হচ্ছে। তবে তার আগে আরো একবার জানিয়ে দিতে চাই, 16 রানের মধ্যে 5 উইকেট পড়ে গেছে ঢাকা মেট্রোর, অবশ্যই নিঃসন্দেহে চাপে। এবং আমরা যেমনটা এক্সপেক্ট করেছিলাম যে একটা হাই স্কোরিং ম্যাচ আমরা দেখবো, আশা করেছিলাম, সেটা হয়ে উঠেনি এই ফাইনালটা। তারপরও ভালো ক্রিকেট আমরা দেখতে চাই, সেই প্রত্যাশা রেখে শেষ করছি ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।